দর্শক আমন্ত্রণ জানাচ্ছি পজিটিভ বাংলাদেশে। সাথে আছি আমি তাসলিমা তিথি। দর্শক, আমাদের দেশে প্রতিনিয়তই ঘটছে নানা রকম ঘটনা এবং দুর্ঘটনা। এই দুর্ঘটনা ঠেকাতে আসলে সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে সচেতনতা। আমরা আসলে কতটুকু সচেতন এই দুর্ঘটনা প্রতিরোধের জন্য? আমাদের আজকের আলোচনার বিষয় থাকবে দুর্ঘটনা প্রতিরোধে আমরা আসলে কতটুকু সচেতন, এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাবেক পরিচালক মেজর অবসরপ্রাপ্ত একেএম শাকিল নওয়াজ। চলে যাচ্ছি তার কাছে। স্যার, আমন্ত্রণ আপনাকে। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আজকের এই প্রোগ্রামে। ওয়েলকাম স্যার। যেমনটি আমি বলছিলাম, আসলে নানা ধরনের দুর্ঘটনায় কিন্তু ঘটছে আমাদের দেশে, এবং বাংলাদেশ আসলে দুর্যোগ প্রবণ দেশ আমরা জানি। কিন্তু এই সময়ে সবচেয়ে বেশি আলোচনার বিষয় সেটি হচ্ছে ভূমিকম্প। সেটি নিয়েই আলোচনা হচ্ছে। আসলে এটি নিয়ে আপনি কি বলবেন? কি হতে চলেছে আসলে দেশে? ধন্যবাদ। দেখেন, দেশে তো অনেক কিছু হচ্ছে, এবং বাংলাদেশ পৃথিবীর ভিতরে ওয়ান অফ দি হাইয়েস্ট ডেঞ্জারাস কান্ট্রি, কিন্তু বিপজ্জনক ডিজাস্টারের ক্ষেত্রে। এটা হলো ন্যাচারাল ডিজাস্টারের ক্ষেত্রেও বলেন, ম্যানমেড ডিজাস্টারের ক্ষেত্রেও আপনি বলেন। যে কোনো ডিজাস্টার আপনার ন্যাচারাল হলে পরে আলটিমেটলি এটা টার্ন করে কিন্তু আপনি ম্যানমেড ডিজাস্টারে। কারণ হয়তো আপনার একটা ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্পে যে বিল্ডিংটা ভেঙে যাবে, মানুষ মারা যাবে, এই বিল্ডিংটা তৈরি করার কারিগর কিন্তু আপনার মানুষ কিন্তু। তাহলে ন্যাচারালি হচ্ছে মাটির নিচে আল্লাহ প্রদত্ত, এবং এটা এফেক্ট করতেছে মানুষের 2 নম্বরই জিনিস দিয়ে তৈরি বিল্ডিংয়ের উপরে, এবং মানুষ কিন্তু মারা যাচ্ছে। সেই জন্য আমি সবসময় বলে থাকি, যে কোনো ডিজাস্টারে এটা ন্যাচারাল দিয়ে স্টার্ট হলে পরে এটা এন্ড আপ হয় আপনার কিন্তু ম্যানমেড দিয়ে, কারণ মানুষ হলো মৃত্যুর সব কারিগর। তো ইউ ট্রু, আপনি এখানে বলতেছিলেন যে প্রত্যেকটা ডিজাস্টারের ক্ষেত্রে আমরা মানুষ কতটুকু প্রস্তুত। পৃথিবীতে আপনি দেখেন সবচেয়ে আরেকটা ডিজাস্টার প্রোন কান্ট্রি হলো আপনি জাপান। জাপানে যদি দেখেন, তাদের রেস্কোয়ার যদি বলেন, তাদের কমিউনিটি অ্যাওয়ারনেস যদি বলেন, অনেক কিন্তু উচ্চ, যার ফলে তাদের বড় বড় কিন্তু আর্থকুয়েক হচ্ছে, বড় বড় ডিজাস্টার হচ্ছে তাদের, কিন্তু তাদের মৃত্যুর পরিমাণ কিন্তু অনেক কম। বাট অন্য দেশে দেখেন এর চেয়ে কম পরিমাণে আর্থকুয়েক হচ্ছে, কিন্তু মানুষ মারা যাচ্ছে আপনার 2 লাখ, 3 লাখ, 4 লাখ মারা যাচ্ছে। উদাহরণ দেই, চিলিতে একটা ভূমিকম্প হয়েছে 2010-এ, সেখানে লোক মারা গিয়েছিল মাত্র 525 জন। কারণ তাদের বিল্ডিং কোড, তাদের বিল্ডিং অটো শাটডাউন, ইলেকট্রিক্যাল অটো শাটডাউন, তারপরে হলো গ্যাস, সব কিছু হলো খুব ছিল আপনার, খুব রেজিলেন্স ছিল। ওয়ারাস অন্য জায়গায় দেখেন, হাইতিতে মাত্র 6 পয়েন্ট সামথিং রিক্টার স্কেলে ভূমিকম্প হয়েছে, পুরা বিল্ডিং ভেঙে শেষ, 2,40,000 লোক মারা গিয়েছে। তাহলে দেখেন ওই জায়গায় শক্তিশালী বিল্ডিং স্ট্রাকচারও হওয়ার জন্য, অটো শাটডাউন হওয়ার জন্য, বেশি মাত্রা মানে নিয়ার অ্যাবাউট 9 রিক্টার স্কেলের ভূমিকম্প হওয়াতে মাত্র 25 জন মারা গিয়েছে। আর হাইতিতে বিল্ডিং খুব দুর্বল ছিল, খুব বাজে ছিল, মানুষের অ্যাওয়ারনেস ছিল না, মানুষের প্রস্তুতি ছিল না, সেখানে 6.5 এরকম ভূমিকম্প হওয়াতে সেখানে মারা গিয়েছে আপনার 2,40,000। তাহলে আপনি দেখেন যে প্রস্তুতি না থাকলে পরে, সচেতনতা না থাকলে পরে, মানুষ যদি ওরকম ভালো না হয়, তার কোড না মেনে চলে, নিয়ম নীতি না মেনে চলে, তাহলে সেখানে মৃত্যুর পরিমাণ অনেক বেশি হবে। একদম স্যার। তো ওই জায়গাগুলোতে আমাদের আসতে হবে। এবং বাংলাদেশের ক্ষেত্রে আমি ভালোভাবে বলতে পারবো যে আমি কতটুক প্রস্তুত, আপনি কতটুক প্রস্তুত, আমি আপনি কতটুক জানি রুলস অ্যান্ড রেগুলেশনে, আমি আপনি কতটুক মানছি একটা বিল্ডিং তৈরি করার জন্য বা রাস্তাঘাট তৈরি করার জন্য। ইটস এ বিগ কোয়েশ্চেন। একদমই স্যার, এই বিষয়গুলোতে আসলে আসবো। এবং প্রস্তুতির কথা বলছিলেন, আমার মনে হয় যে আমরা আসলে প্রস্তুতির দিক থেকে অনেকটাই পিছিয়ে আছি। জাপানের কথা বলছিলেন স্যার আপনি। জাপানের সম্প্রতি 6.7 মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। আমার প্রশ্ন থাকবে যে ঢাকায় যদি 6.7 মাত্রার ভূমিকম্প হয়, তাহলে পরিণতি কি হবে আসলে? দেখেন, ঢাকার পরিণতিটা একটু ডিফারেন্ট ওয়েতে আমি একটু বলতে যাচ্ছি। ঢাকা এই সিটিতে হলো পৃথিবীর একমাত্র মানে কি বলবো, দেশ
আমি বলবো না 2 নম্বর হলে পরে একমাত্র দেশ যেখানে ডেন্সিটি অফ পপুলেশন হলে হিউজ। নট অনলি দ্যাট, আরবানাইজেশন যে হয়েছে, বিল্ডিংগুলো একটা বিল্ডিংয়ের ভিতর থেকে আরেকটা বিল্ডিংয়ের গ্যাপগুলো কম। আরেকটা বিগ ফ্যাক্টর হলো ঢাকায় যে আরবানাইজেশন হয়েছে, যে আরবান এরিয়া, আমরা আরবান এরিয়াকে আবার ভাগ করি আরবান স্পেরুল বা সাব আরবান এরিয়া বা আরবান স্পেরুল এরিয়া। এটা কিন্তু এখন এটা ভাগ করা ভেরি ডিফিকাল্ট। এটা চলে গেছে কিন্তু আপনার টুঙ্গি পর্যন্ত, আপনার এই গাজীপুর পর্যন্ত চলে গেছে আরবান এরিয়াতে। 10 তলা 15 তলা 20 তলা বিল্ডিংগুলো হচ্ছে। এই জায়গাগুলো যদি আমরা দেখি, ঢাকার 21 লাখ সামথিং বিল্ডিং আছে, তার হলো 75% বিল্ডিংগুলো হলো আপনার খুব দুর্বল মাটিতে, মাটি ভরাট করে তৈরি করা হয়েছে। 200-300 ফিট মাটি ভরাট করে, বালি মাটি করে তৈরি করা হয়েছে। এখানে যে এই মাটিগুলো খুবই ডেঞ্জারাস। এবং জিওগ্রাফিক্যালি যদি আমরা স্টাডি করি, আমাদের 4টা ফল্ট রয়েছে, ডাউকি ফল্ট, তারপর সিলেট আসাম ফল্ট, তারপরে হলো আপনার বার্মিজ চিরং ফল্ট এবং মধুপুর ফল্ট। যেটা হলো প্লেট বাউন্ডের ফল্টগুলোতে, এগুলো হলো যে হিস্ট্রি আছে, রিকারিং ডিজাস্টার যেটা আছে 8.5 রিক্টার স্কেল, যেমন ডাউকি ফল্ট, এগুলোতে 8-এর উপরে ভূমিকম্প হতে পারে। শ্রীমঙ্গলে যে 1918-এ যে ভূমিকম্পটা হয়েছে, সেটাতে হলো 7.8-এর মতো। তারপরে হলো যে চিরংয়ের যে ভূমিকম্প হয়েছে 1887-এ, তখন সেখানে হয়েছিল 8.5 রিক্টার স্কেলে। রিকারিং এগুলা 300 বছর, 400 বছর, 500 বছর পরে এগুলো হয়। আর মধুপুরের যে এলাকাতে মিডল যে এরিয়াতে আছে, এই এরিয়াতে আমরা কিন্তু কোনো আপনার কিন্তু রিসার্চ নাই, কোনো কিন্তু পরীক্ষা নিরীক্ষা নাই। এই মাটির নিচে পলিমাটির স্তর হলো আপনার 15 কিলোমিটার, এর ভিতরে কত যে আননোন ফল্ট আছে কেউ বলতে পারবো না। যেমন রিসেন্ট নরসিংদী ফল্টের কথা এই বাংলাদেশের কোনো লোকই, কোনো রিসার্চার, কোনো সায়েন্টিস্টই বলতে পারে না। আপনি তারপরে হয়েছে আপনার রূপগঞ্জে ভূমিকম্প হয়েছে কত বছর, তারপরে আপনার দোহার হয়েছে। এগুলো আগে কোনো জায়গায় কখনো এটা বলতে পারে না। তো এখন এই জায়গাগুলোতে ভূমিকম্প যদি হয় 6-এর উপরে, 6.5, 6.7, তাহলে কিন্তু হিউজ হবে, বিল্ডিং কলাপস হবে। কারণ আমাদের বিল্ডিংগুলো যেটা হলো যে 75% বিল্ডিং আপনার বিল্ডিং কোড না মেনে চলছে। তো এই বিল্ডিংগুলো যে কি কেউ বলতে পারে না। তো এগুলো ভার্নারেবল, নাম্বার 1 ক্যাটাগরিতে আমরা কিন্তু এগুলো নিয়ে আসবো। তো 75% বিল্ডিং যদি আমরা নিয়ে আসি, দ্যাট উইল গো বিয়ন্ড দি আপনার 17-18 লাখ বিল্ডিংয়ের উপরে চলে যাবে। তো আমরা ধরেন 7 লাখ বিল্ডিংয়ের কথাই যদি বলি, এটা ধসে যাবে, তাহলে ধসে গেলে এখানে কিন্তু লোক মারা যাবে প্রায় 2 লাখের উপরে, বা আরও বেশি হতে পারে, আবার কমও হতে পারে। এক আল্লাহ তাআলা এটা বলতে পারবে। তো আমি মোট কথা বলতে পারি যে অ্যাকচুয়ালি এখানে ক্লোজ টু 7 রিক্টার স্কেলে যেটা হলে পরে হিউজ অ্যামাউন্ট অফ আপনার কিন্তু ড্যামেজ হবে, স্ট্রাকচারালি ড্যামেজ, অনেক লোক মারা যাবে। এবং দ্যাট উইল বি বিয়ন্ড কন্ট্রোল, সবার কন্ট্রোল হবে, কারণ আমাদের ওই রকম রিস্কও নাই। এবং এত বিল্ডিং ভাঙলে পরে আপনার যেটা অল্টারনেটিভ ওয়ে থাকবে, আপনার ভার্টিক্যাল লিফটিং, এয়ার অ্যাসেট এরকম নাই। তারপরে নদীপথ ব্যবহারের জন্য ওইরকমই নেই। মোট কথা আমি একটা কথা আপনাকে বলতে পারি, বর্তমান কন্ডিশনে যদি কালকে এরকম ভূমিকম্প হয়, ঢাকাকে রেস্কিউ করার ক্যাপাবিলিটি কারো নাই। এটাকে বাইরের লোক, অন্যান্য ডিস্ট্রিক্টের লোক এসে রেস্কিউ অপারেশন করতে হবে, গেট ইট গ্যারান্টেড। আবার এটাও আবার নির্ভর করে সময়ের উপর। বর্ষাকালে হলে পরে একরকম হবে, শীতকালে হলে পরে আরেক রকম হবে। আবার দিনের বেলা হলে পরে একরকম হবে, রাত্রের বেলা আরেক রকম হবে। দিনের বেলায় রান্না বান্না করার সময় যদি আপনার ভূমিকম্পটা হয়, তখন দেখবেন শুধু আগুন আর আগুন জ্বলতেছে। আবার রাত্রেকালে যদি মিডনাইটে হয়, তখন দেখবেন যে আরেক রকম পরিস্থিতি হচ্ছে। দিনের বেলায় যদি আপনার আবার আগুন ধরে ফ্যাক্টরিগুলোতে, গ্যাস ফায়ার, ইলেকট্রিক্যাল ফায়ার, এগুলো হবে। তো টাইমের উপর অনেক কিছু নির্ভর করবে। তবে ওভারঅল আমি যেহেতু বলতে পারি যে বর্তমান পরিস্থিতিতে ঢাকার অবস্থা খুবই নাজুক। কারণ নাজুক হলো কয়েকটা কারণে। একটা ডিজাস্টারকে মোকাবেলা করতে হলে পরে ইন্ডিভিজুয়াল লেভেলে প্রিপারেশন দরকার, ব্যক্তিগত পর্যায়ে পাশের বাড়ির লোকের প্রস্তুতি দরকার, পাবলিক প্রাইভেট কোলাবোরেশন দরকার, আর হলো গভর্নমেন্ট লেভেলে প্রস্তুতি। গভর্নমেন্ট লেভেলে ফায়ার সার্ভিসের কিছু আছে,
এটা বোধহয় 100+ ইকুইপমেন্ট বা 200+ ইকুইপমেন্ট এখানে আছে। আর ভলেন্টিয়ার তৈরি করা হয়েছে আপনার 50,000। এই 50,000 ভলেন্টিয়ার তৈরি করা হয়েছে, এর ভিতরে আজকে যদি দেখেন মাত্র 5,000 পাবেন, কারণ ওয়েস্টেজ হয়ে গেছে, এদের কোনো ঠিকানার কোনো কিছু নেই। এবং আমার ইন্ডিভিজুয়াল দেখেন, ইন্ডিভিজুয়াল লেভেলের নাই, পাশের বাড়ির নাই, শুধুমাত্র ফায়ার সার্ভিসের আছে। তো এটা দিয়ে আসলে ডিজাস্টার মোকাবেলা করা যাবে না। এটাকে করতে হলে পরে সবাইকে আপনি প্রস্তুতি নিতে হবে, এক লাইনে আসতে হবে, এক প্ল্যাটফর্মে আসবে, তাহলে আপনি তা না হলে ভেরি ডিফিকাল্ট। আর এই অবস্থা যদি কালকে ভূমিকম্প হয়, ঢাকাকে উদ্ধার ঢাকার লোক করতে পারবো না, রাজশাহীর লোক করতে হবে, তারপর বগুড়ার লোক আসতে হবে, বাইরে থেকে লোক আসতে হবে। স্যার, প্রস্তুতির কথা আমরা আরও শুনবো, কিন্তু এর সাথে একটু বলতে চাই যে ডিজাস্টার ম্যানেজমেন্ট যে সাবজেক্টটি আছে সেটা আমরা বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু তেমনভাবে দেখতে পাই না। এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? ইটস ট্রু, মানে আপনি রাইটলি পয়েন্ট আউট করেছেন আর আন্ডারলাইন করেছেন। দেখেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমি ঢাকা ভার্সিটি থেকে ডিজাস্টারের উপর মাস্টার্স করা, তারপরে আমি 4টা ইউনিভার্সিটিতে পড়াচ্ছি। নান অফ দি ইউনিভার্সিটি হ্যাভিং আপনার রিসার্চ নাই। আমি আমার স্টুডেন্টকে আপনার সিসমোমিটার দেখাতে পারি না, মানে ভূমিকম্প নিয়ে পড়াচ্ছি, এই যন্ত্র আমি তাদেরকে দেখাতে পারছি না। আমি আমার স্টুডেন্টকে ভূমিকম্পের ইন্ডিকেশন যেটা আছে, যেটা হলো কিছু ভূমিকম্পের আগে কিছু ফিচার চেঞ্জ হয়, স্যাটেলাইট, স্পেশাল ডাটা, তারপর হলো গ্যাস, র্যাডন, তারপর পানি, তারপর এনভায়রনমেন্টের চেঞ্জগুলো হয়, সেগুলো আমি তাকে দেখাতে পারতেছি না। আমি আমার স্টুডেন্টদেরকে রিয়েল ফল্ট যে কোন জায়গায় এটা দেখাতে পারছি না। আমি আপনাকে বলতে পারি, বাংলাদেশের যারা এগুলো নিয়ে পড়ায় বা কথাবার্তা বলে, অনেকে এই পর্যন্ত ফল্ট দেখেনি। বাংলাদেশের ভিতরে ফল্ট লাইন আপনি দেখেনি। আমাদের রিসার্চ ইজ সো পোর। এখানে আপনার যে আছে এখনও ভূতত্ত্ব নিয়ে যারা কাজ করে, তারা যে ফল্ট ফাইন্ডিং ট্রান্সিং সিস্টেমে যায়, ভেরি পোর এবং ওল্ড সিস্টেমে, যেটা আপনার স্যাটেলাইট সিস্টেম নাই। তারপরে স্পেশাল ডাটা যে কালেক্ট করবেন, এই একটা ভূমিকম্পের আগে কিন্তু আপনার গ্যাস উত্তোলন হয়, মানে ভূমিকম্প যখন প্লেট মুভ করে নিচের থেকে, যখন আপনার মেন্টাল এরিয়া থেকে আপনার কিন্তু চলে আসে র্যাডন গ্যাস, চলে আসে মিথেন, আসে বিভিন্ন রকম গ্যাস হয়, পানির পরিবর্তন হয়, ফিচারের পরিবর্তন হয়, সেগুলো দীর্ঘদিন আপনার কিন্তু করার পরীক্ষা নিরীক্ষা করলে পরে পাওয়া যায় যে এই জায়গায় প্লেট মুভ করতেছে। সেরকম রিসার্চ কিন্তু এটা নাই, রিসার্চের জন্য টাকা পয়সার তেমন একটা নাই। ঢাকা ভার্সিটিতে আমি যেমন ওখানে ছিলাম, আমরা শুধু স্পেশাল ডাটার জন্য আমরা দেখেছি, তো অনেক পুরাতন জিনিসপত্র। তারপরে হলো যে আপনার যে ভূমিকম্পের যে যন্ত্রপাতি আছে, খুব পুরাতন যন্ত্রপাতি। আপনি কেন ইমাজিন, আমি টক শোতে শুনলাম যে ওয়েদার ডিপার্টমেন্ট বললো সারা বাংলাদেশে মাত্র 17টা আপনার সিসমোমিটার আছে, ওয়ারাজ জাপানের মতো দেশে হলো 1000টা সিসমোমিটার দিয়ে তারা পুরাটা মনিটর করতেছে, আর বাংলাদেশে 17টা আছে, তার অর্ধেকই নষ্ট। আপনি কেন ইমাজিন। তার মানে আমাদের ইনস্ট্রুমেশনার বলেন, তারপরে বলেন আপনি মডার্ন যদি বলেন, টেকনোলজিক্যালি বলেন, উই আর ভেরি পোর। আর একটা দেশের এই সমস্ত ডিজাস্টারকে মোকাবেলা করার জন্য যেটা হলো যে এডুকেশন যেটা আছে, যারা এগুলো নিয়ে পড়ালেখা করে তাদেরকে কিন্তু রিসার্চ করতে হবে। রিসার্চ যে দেশের বেশি ভালো, তারা প্রাইমারি ডাটা নিতে পারবে, তারা তত বেশি আইডেন্টিফাই করতে পারবে যে আসলে কোনটা হলো ফল্ট লাইন, কোন জায়গায় রিস্কি, ওই মোতাবেক তারা জয়েনিং করতে পারবে, জয়েনিং করে বিল্ডিং করতে পারে, কমিউনিটিকে ডেভেলপ করতে পারে, অ্যাওয়ারনেস করতে পারবে। সেটা দিক দিয়ে আমরা খুবই পোর। আমি মনে করি যে আপনার এই প্ল্যাটফর্ম থেকে আমি বলতে পারি যে সরকার যদি শুনে, তাহলে এই কথাগুলো শুনে অবশ্যই সরকারকে ইম্পর্টেন্স দিতে হবে যে ডিজাস্টারের ক্ষেত্রে এটা কিন্তু ইম্পর্টেন্ট দিতে হবে। সেন্দাই ফ্রেমওয়ার্ক অনুযায়ী হোগো ফ্রেমওয়ার্ক ছিল, আমরা কিন্তু এখন সেন্দাই ফ্রেমওয়ার্ক ডিজাস্টারকে মিটিগেশন করার জন্য বাংলাদেশ কিন্তু এই চুক্তি কিন্তু সাইন করেছে। সেন্দাই ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে কিন্তু বলা আছে, তুমি যা কিছু করবা দ্যাট হ্যাজ টু বি, মানে খুব রেজিলেন্সি হতে হবে, বিজনেসের ক্ষেত্রেও রেজিলেন্সি হতে হবে, বিল্ড ব্যাক বেটার। এই চুক্তি আপনি করেছেন, এখন আপনি যদি এগুলো না মানেন তাহলে তো আর হলো না। 2013 পর্যন্ত আপনার এটা মেয়াদ।
তো বিল্ড ব্যাক বেটার রেজিলিয়েন্সি, সোসাইটি রেজিলিয়েন্সি, অ্যাওয়ারনেস, তাহলে কোথায় রইলো? আমরা বিল্ডিং কোড মানতে পারতেছি না, আমরা অ্যাওয়ার করতে পারতেছি না, আমাদের এডুকেশন লেভেলের এটা নাই। আমি মনে করি যে দিজ আর দি থিংস শুড বি ইনকর্পোরেটেড, এবং এডুকেশনকে অবশ্যই হাবে নিয়ে আসতে হবে। কারণ একটা বাচ্চা প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সারি লেভেলে শিখলে পরে আলটিমেটলি সে কিন্তু সোসাইটিতে সে বড় হবে, বিগ বস হবে। যদি আমাদের সমাজের কথা আছে, মাথা বুঝলে পরে সব বুঝবে, এখন মাথা তো আর বুঝে না, সেই জন্য আর কাজগুলো হচ্ছে না। একদমই স্যার, এবং অনেকগুলো বিষয় আসলে মাথায় রাখতে হবে স্যার। একটু প্রস্তুতির ব্যাপারে আসতে চাই। সাম্প্রতিক সময়ে কিন্তু অনেকগুলো ভূমিকম্প হয়েছে এবং বাচ্চারা স্কুলে ছিল, কেউ রান্না করছিল, কেউ কেউ তার অফিসে ছিল, সেখান থেকে কিন্তু একটি আতঙ্ক কাজ করে। এবং আপনি বলছিলেন যে প্রস্তুতিটা শুধু আমার নয়, আমার পাশের বাড়ির, আমার প্রতিবেশীকেও নিতে হবে। এই প্রস্তুতির ব্যাপারগুলো যদি একটু বলেন। আমি বাই দিস টাইম অনেক জায়গায় আমাকে ডেকেছে। আমি বাংলাদেশে খুব কম টেলিভিশন আছে যেখানে আমি যাইনি। আমি আই হ্যাভ টোল্ড দ্যাম ক্যাটাগরিলি, আমি বলেছি একটা ভূমিকম্পে যখন থাকবে, আমি লেট মি স্টার্ট উইথ দি ইন্ডিভিজুয়াল। যে বাসায় যদি আপনি থাকেন বা অফিসে থাকেন, আপনাকে কী করতে হবে? নাম্বার ওয়ান হলো আপনাকে সেফ জায়গা আপনি সিলেক্ট করতে হবে। সেফ জায়গাটা হলো ইনার ওয়াল, মানে ভিতরের ওয়াল, বাইরের ওয়াল নেওয়া যাবে না, কারণ বাইরের ওয়াল কলাপস হবে, গ্লাস পড়ে যাবে, আপনি ওয়ান্ডেড হবেন। ইনার ওয়াল হলো ওখানে আপনি অবস্থান নেবেন, সেখানে একটা শক্ত টেবিল রাখলেন, সেখানে আপনি অবস্থান নিতে পারেন। বাট নাম্বার ওয়ান পজিশন হলো বিম এবং কলামের সংযোগস্থল। এইটা হলো নাম্বার ওয়ান পজিশন। সেটাকে আপনার নিচে একটা টেবিল রাখলেন, টেবিলের নিচে আপনি অবস্থান নিলেন। এটা না থাকলে পরে ইনার ওয়াল আপনি সিলেক্ট করবেন। এটাও না থাকলে পরে দুই ওয়ালের যে সংযোগস্থল আছে, এই কর্নার যেটা আছে, আমরা দেওয়ালের যে দুই ওয়ালের কর্নার, এই কর্নারে আপনি অবস্থান নেবেন। এই তিনটা জায়গা হলো আপনার সেফ জায়গা। ভূমিকম্প হওয়া মাত্রই আপনি শেক কেমনে অবলম্বন করবেন? যখন আপনার ফ্যান লড়তেছে বা গ্লাসে একটু শব্দ হচ্ছে, আপনিও মাথায় একটু মনে করবেন যে ভূমিকম্প হচ্ছে, সাথে সাথে আপনাকে কিন্তু এই সেফ জায়গাগুলোতে অবস্থান নিতে হবে। নিয়ে আপনাকে কাউন্ট ডাউন করতে হবে 60 থেকে 1 পর্যন্ত। কারণ এই ভূমিকম্পের যে সারফেস ওয়েভটা, যেটা বডি ওয়েভ বলেন আর সারফেস ওয়েভ, এটাকে প্রাইমারি, সেকেন্ডারি, তারপর লাভ এবং রিলে ওয়েভ বলে। এটা সাধারণত 40 সেকেন্ডের মতো আপনার থাকে। পৃথিবীতে যত বড় ভূমিকম্প হয়েছে 40 সেকেন্ড। নেপাল আর্থকোয়েকে মাত্র 28 সেকেন্ড ছিল। আপনার ইয়েতে ছিল, আপনার টার্কিশ ছিল আপনার 35 সেকেন্ড। সাগাইনে ছিল আপনার 25 সেকেন্ড, মানে ধরেন 40 সেকেন্ড। তা আমরা ধরলাম 1 মিনিট। তো 60 থেকে আপনি 1 পর্যন্ত কাউন্ট করে আসবেন ব্যাকওয়ার্ড, এবং তারপর আপনি সমস্ত নিজেকে সুস্থ পেলে পরে আপনি নিজে নেমে এসে সোজা কথা আপনার খোলা জায়গায় করতে হবে। কারণ আফটার শক হতে পারে, সেটার জন্য আবার দেখা যাবে যে আপনি আবার মানে ওয়ান্ডেড হচ্ছেন। এবং ভূমিকম্পে আরেকটা হলো যে আপনি কখনো বাইরে যদি থাকেন, কখনো আপনি টল বিল্ডিংয়ের নিচে দাঁড়াবেন না। কারণ ফ্যাসেট, এখন আমাদের ঢাকার শহরগুলো যে বিল্ডিংগুলো হচ্ছে ফ্যাসেট গ্লাস দিয়ে মোড়ানো। তো এই গ্লাসগুলো পরে কিন্তু আপনার ওয়ান্ডেড হয়ে যাবেন, বা জানলা পড়ে গেল, বা আপনার কার্নিশ পড়ে গেল। সেই জন্য হলো টল বিল্ডিংয়ের নিচে কখনো দাঁড়ানো যাবে না। তারপরে আপনি ট্রান্সফরমারের নিচে দাঁড়ানো যাবে না। ইলেকট্রিক্যাল হাই টেনশন ওয়ার 33 কেবি লাইনের নিচে দাঁড়ানো যাবে না, কারণ এগুলো ছিঁড়ে আপনি কিন্তু ওয়ান্ডেড হতে পারেন। মোট কথা আপনাকে হলো খালি আকাশের নিচে থাকতে হবে, এবং পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বিল্ডিংয়ে আপনার কিন্তু ঢোকা যাবে না। বিল্ডিং ঢুকলে পরে আপনাকে দেখতে হবে বিল্ডিংটা কি ক্র্যাক হয়েছে কিনা, সব কিছুই করে ভিতরে ঢুকতে হবে। ভিতরে ঢোকার পরে যে আপনার চোলা বার্ন করা যাবে না, এটাকে খুলে টুলে রাখা হবে, কারণ র্যাডন গ্যাস, তারপরে সালফার ডাইঅক্সাইড, মিথেন এসে কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে। সেই জন্য জানলা টানলা 15 মিনিটের মতো বা আধা ঘন্টার মতো খুলে তারপরে আপনার কিন্তু কুক হাউজের এটা কিন্তু বার্ন করতে হবে। আদারওয়াইজ নাহলে বড় একটা এক্সপ্লোশন এখান থেকে হবে। এটা হলো ইন্ডিভিজুয়াল লেভেলের প্রস্তুতি। আরেকটা হলো যে সরকারি লেভেলের প্রস্তুতি হলো তাকে টিম গঠন করতে হবে, সিটি কর্পোরেশন টিম গঠন করতে হবে,
হবে, পাড়া পর্যায়ে ওয়ার্ড লেভেলে টিম গঠন করতে হবে এবং প্রত্যেককে কিন্তু একই প্ল্যাটফর্মে কাজ করতে হবে। প্রথমে ইন্ডিভিজুয়াল লেভেল কাজ করলো, তাকে সাহায্য করার জন্য যে 40টা বিল্ডিং আছে সেখানে একটা ছোট টিম তৈরি করেছেন, সেই টিম রেসপন্স করবে। তাকে সাহায্য করার জন্য সিটি কর্পোরেশন ওয়ার্ড লেভেলের টিম আসবে, তাকে সাহায্য করার জন্য ফায়ার সার্ভিস বা আর্মির টিমগুলো আসবে। এইভাবেই কিন্তু আপনার একটা অপারেশন চলে। সচেতনতাটা আসলে অনেক বেশি জরুরি। অ্যাবসলিউটলি সচেতনতা, এবং আমি মনে করি যে প্র্যাকটিস সব জায়গায় যদি করা হয়। আমি লেট স্টার্ট উইথ দি ডে, মানে জাপানের লোক তাদের জীবন দিন শুরু করে আপনি ডিজাস্টার দিয়ে, আমি রাত্রে ঘুমাতে যা ডিজাস্টারকে কল্পনাই So, করে। ওদের আসলে মেন্টালি ওদের সেট থাকে যে হ্যাঁ। কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। স্যার, আপনি বলছিলেন যে ঢাকায় যদি বড়সড় ভূমিকম্প হয় তাহলে তাদের উদ্ধার করার কেউ থাকবে না। এই সূত্র ধরে যদি একটু বলি যে আমাদের ফায়ার সার্ভিসের একটি অভিযোগ আছে ফায়ার সার্ভিস সম্পর্কে, যে কোনো দুর্ঘটনা ঘটার আগে দুর্ঘটনা, ধরেন আমি যদি একটু স্পেসিফিকভাবে বলি, আগুন নেভার পর তার ফায়ার সার্ভিসকে দেখা যায় এবং দুর্ঘটনা ঘটে গিয়েছে তার অনেকক্ষণ পরে তারা বিলম্বে পৌঁছেছে। সো এই বিষয়টি বা এই অভিযোগটি নিয়ে আপনি কি বলবেন? দেখেন, ফায়ার সার্ভিসতে আপনাকে প্রথমে আসে, ফায়ার সার্ভিসের দুর্বলতা কই, 2003-এর আইনে শুধু লেখা আছে তাকে একটা লোকরে নিয়োগ করতেছেন, সে শুধু অগ্নি নির্বাপন করবে এবং অগ্নি থেকে উদ্ধার করবে, পানির থেকে উদ্ধার করবে, এই দুই জায়গায়। কিন্তু এই যে ভূমি ধসের বিল্ডিং ভেঙলে পরে, তারপরে ওই যে বাচ্চাটা কালকে পড়ে গেল, সেখান থেকে উদ্ধার করার কোনো নাই, মানে এগুলোর কোনো মেনশন নাই। এবং এগুলোর জন্য প্রত্যেকটা কেমিক্যাল ফায়ার হচ্ছে, তো এগুলোর জন্য তো আলাদা আলাদা টিম দরকার। একটা স্টেশনে আপনি 30 জন লোক নিয়ে, অল্প সংখ্যক লোক নিয়ে এগুলো করতে পারবেন। এগুলোর জন্য একটা স্টেশনে মনে হয় যে, আমার মনে হয় বাংলাদেশের এদেশে এই যদি প্রোগ্রাম আমার শুনে মিনিমাম হলো 100+ লোক থাকলে পরে তারা কিন্তু বিভিন্ন টিম থাকবে, তারা কিন্তু অপারেশন করতে পারবে। দ্বিতীয় আরেকটা কথা বললেন আপনি, ইটস ট্রু যে দুর্ঘটনা ঘটলে পরে ফায়ার সার্ভিস লেটেও তো লেটে যাবে, তাকে কি আপনি রাস্তা দিতে পারছেন? তাকে কি গাড়ি যে যাবে সে ফ্রি রাস্তা দিতে পারছেন? ক্রাউড কি তাকে কন্ট্রোল করতে পারছেন? তাকে কি ঠিক মতো আপনি করতে পেরেছেন, যে মানে সংবাদ দিতে পেরেছেন? আমি আপনাকে বলি, বসুন্ধরা সিটিতে আগুন ধরেছিল, তারা নিজেরাই ট্রাই করে আধা ঘন্টা, এবং একটা পর্যায়ে যখন আগুন ধরে যায়, ছড়ে যায়, আধা ঘন্টা পরে ফায়ার সার্ভিসকে খবর দিয়েছে। তো ফায়ার সার্ভিস তার স্টেশন থেকে যাইতে তো আরও 20 মিনিট লাগছে। তাহলে দেখেন 50 মিনিটে ওই আগুন কি আগুনের জায়গায় থাকবে? এয়ারপোর্টের কথাই বলি, এয়ারপোর্টে আগুন ধরেছে আপনার হলো 9-তে, এবং ফায়ার সার্ভিসকে জানাইছে 2:30-এ, ফায়ার সার্ভিস গেছে 2:50, মানে 40 মিনিট এখানে ওই আগুনকে পানি পড়ে নেই, ওই আগুন কি জায়গায় থাকবে? থাকবে না। আমি একটা কথা আপনাকে বলেছি যে ইন্ডিভিজুয়াল লেভেল, নাইবার লেভেল, পাবলিক প্রাইভেট এবং হলো গভর্নমেন্ট, এই 4টা অর্গানাইজেশন যতক্ষণ পর্যন্ত একত্রে কাজ না করতে পারবে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফায়ার সার্ভিস করলে পরেও এটা অপারেশন সাকসেসফুল হবে না। এবং স্যার, অনেক সময় আমাদের মধ্যে এই সিদ্ধান্তহীনতায় আমরা ভুগি, বা কোনো দুর্ঘটনা ঘটলে কিংবা যদি আগুন লাগার কথা বলি, যে কতটুকু পরিমাণ আগুন লাগলে আসলে আমরা ফায়ার সার্ভিসকে ইনফর্ম করব, এই ব্যাপারটি নিয়ে হয়তো একটু সিদ্ধান্তহীনতায় ভুগে, এই জন্য হয়তো বিলম্ব হয়। গেট ইট গ্যারান্টেড, ইটস এ থাম্ব রুল, ইটস এ বাইবেল। আগুন লাগা মাত্রই আপনি কি করলেন আর না করলেন হার্ডলি ম্যাটার, ইউ ড্রপ দি ইনফরমেশন ফায়ার সার্ভিসকে জানাতে হবে। 102 ফায়ার সার্ভিসের নাম্বার হলো 102, ইউ ক্যান কল নাও, দে উইল রিসিভ 102। আগুন লাগা মাত্রই সেখানে বলবেন যে আমার এখানে আগুন লাগছে, আর আপনি সাথে সাথে চেষ্টা করলেন। লেট ফায়ার সার্ভিস আর সিভিল ডিফেন্স টু কাম, কিন্তু আপনি আগুন নিভিয়ে ফেলছেন, ইউ গেট এ ক্রেডিট। কিন্তু আপনি কালক্ষেপণ করবেন, যেমন হলো তানোরে যে ঘটনা হয়েছে, একটার সময় বাচ্চাটা পড়ে গিয়েছে, ফায়ার সার্ভিসকে জানিয়েছে শুনলাম যে 2:30-তে, 1.5 ঘন্টা, দে হ্যাভ কিল দি টাইম। আমি যে উদাহরণ দিলাম আপনার এয়ারপোর্টের কথা, আধা ঘন্টা পরে জানিয়েছে। আমি আরেকটা উদাহরণ দিলাম। তো ভাই, আপনি কেন কালক্ষেপণ করবেন? প্রথমেই আপনি ফায়ার সার্ভিসকে বলেন যে আমার এখানে আগুন লাগছে, অ্যান্ড ইউ ট্রাই ইউর লেভেল বেস্ট, তাহলে দেখবেন থিংস উইল বি ইমপ্রুভ।
আর মোট কথা হলো যে সবাইকে আপনি সচেতন হতে হবে, অ্যাটলিস্ট সবাইকে এক্সটিংগুইশার ব্যবহার করতে হবে। আমি এক বিগ বসের খুব বড় বিরাট বড় লোক, তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার রুমটা তো খুব সুন্দর, আপনি তো মানুষ মারার সব জিনিসপত্র লাগিয়েছেন। সে বলে কেন? আমি যে এত জিনিস লাগিয়েছেন, আগুন ধরলে পরে কী করবেন? সে বললো যে আমার তো আছে, আমার এখানে সিকিউরিটি আছে, আমার এখানে 20 থাকে, সে আসবে। আমি যে সিকিউরিটি যখন আপনার অন্য জায়গায় যাবে নামাজ পড়তে বা টয়লেটে গেলে হোয়াট ইউ ডু, আর কোনো উত্তর দিতে পারে না। আমি যে বেটার আপনাকে এটা করতে হবে। অথচ এই লোকই তাকে জিজ্ঞেস করছে আপনি সিঙ্গাপুরে যে কী করেন, কবে ডিল করতে হয়, কেন করতে হয়, কারণ নাহলে $500 আমাকে জরিমানা দিতে হবে। তো ইউ সি দি মাইন্ডসেট, এই লোক সিঙ্গাপুরে গিয়ে আপনি ডিল সব করছে, আর বাংলাদেশে এসে তার মাইন্ডসেট ও আমি তো বিগ বস, আমাকে আগুন ধরবো না, আমার তো সিকিউরিটি, এক্সটিংগুইশার ব্যবহার করার দায়িত্ব হলো সিকিউরিটির। তো এই মাইন্ডসেটের হলে পরে হবে না। সবাইকে এই মিনিমাম জিনিসটা আপনি জানতে হবে, এটাকে সেফটি ইজ ইউর রেসপন্সিবিলিটি, এটা নিতে হবে। ইউ স্টার্ট ইউর জার্নি উইথ দি সেফটি। আর প্রত্যেকটা ব্যবসার ক্ষেত্রে ডিজাস্টারকে কল্পনা করতে হবে, কারণ ডিজাস্টার থেকে তারই হবে। আপনি একটা ফ্যাক্টরি করেছেন, এখানে আর্থকোয়েকে ভেঙে যেতে পারে, তাহলে আপনাকে আর্থকোয়েক এলাকা চিন্তা করে ফ্যাক্টরি করতে হবে। এবং এখান থেকে আগুন ধরতে পারে ইলেকট্রিক্যাল এবং গ্যাস, তাহলে আপনার গ্যাসের সেফটিও আপনাকে করতে হবে। মানে ডিজাস্টারকে কল্পনা করে আপনি সব কিছু তৈরি করতে হবে, আপনার জীবন, লাইফস্টাইল, ব্যবসা বাণিজ্য সব কিছু করতে হবে, তাহলেই দেখবেন যে আপনার থিংস উইল বি ইমপ্রুভড। একদমই স্যার। স্যার আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, একটু রাজশাহী সাজিদের কথাটি বলতে চাই যে ছোট বাচ্চাটি, তার মৃত্যু আমাদের সবাইকে নাড়িয়ে দিয়ে গেছে। এক্ষেত্রে আপনি কি বলবেন যে এই যে গর্তের মধ্যে পড়ে গেল ফায়ার সার্ভিস, এবং আমি যদি এখানে আরেকটু টানি যে আপনি ইকুইপমেন্টের কথা বলছিলেন, সেদিক থেকে বাংলাদেশ পিছিয়ে আছে, বা লোকবলের কথাও যদি আমি বলি, আমাদের কথা হচ্ছিল যে লোকবল সংখ্যাও খুব কম উদ্ধারকর্মী হিসেবে। সব মিলিয়ে স্যার আসলে ঘটনাটি নিয়ে কি বলবেন আপনি? ইটস টু মাচ প্যাথেটিক। একটা বাচ্চা ছেলে, আমার নাতি আছে, তাহলে তার কি হলে পরে আমি কোন অবস্থায় থাকতাম, এটা কল্পনা করা যায় না। এটা এত প্যাথেটিক। এরকম বহুত ঘটনা হয়েছে, আপনার ড্রেনে পড়ে গিয়েছে বাচ্চা পাওয়া যায় না, 3 দিন পরে বৃষ্টিতে ড্রেনে পড়ে হারিয়ে গেছে। এগুলো প্যাথেটিক। এগুলোকে যারা ইনভাইট করতেছে তাদেরকে পানিশমেন্টে দেওয়া উচিত। আরেকটা জিনিস হলো যে দেখেন বাচ্চাটা পড়েছে, এখানে আমি বলবো যে ওখানে একটু তারা হয়তো ইমোশনালি কাজগুলো করেছে, এটা ডেফিনেটলি আমি হলে পরে ওই জিনিসটাই করতাম। বাট ওখানে যদি সাথে সাথে ফায়ার সার্ভিসকে বলতো, আর ইন্ডিভিজুয়ালি তারা করছে যেটা আমি বিবৃতি দেখলাম, সেখানে মাটি ওই 8 ইঞ্চি হোল, পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস অপারেশন এর ভিতরে। এটার ভিতরে কোনো নাই, মানে স্ট্যান্ডার্ড প্রসিডিউর যদি বলেন যে এই স্ট্যান্ডার্ডে যাব, এটাকে আপনি স্টেজ বাই স্টেজ উইথ দি সিচুয়েশন আপনাকে কিন্তু করে আপনাকে কিন্তু অপারেশনটা করতে হয় এই সমস্ত জায়গায়। এত একটা জায়গা পাইপের ভিতরে, এই পাইপটার ভিতরে মিথেন গ্যাস রয়েছে, তারপর হাইড্রোজেন সালফাইড রয়েছে, নাইট্রোজেন রয়েছে। বাচ্চাটা 60 ফিটের নিচে পড়ে গিয়েছে, সেই জায়গায় আবার উদ্ধার করতে যেয়ে তারা আবার খড় টড় এগুলো ফেলে দিয়েছে, মাটি টাটি ফেলে দিয়েছে। আবার আধা ঘন্টা বা 1.5 ঘন্টা পরে তারা জানিয়েছে। আসলে এরকম পরিস্থিতিতে এসে আমি আপনাকে বলতে পারি যে এরকম পরিস্থিতিতে একটা বাচ্চা যখন পড়ে যায় তখন সার্ভাইভাল প্রবাবিলিটি ভেরি লেস থাকে, কারণ এখানে অক্সিজেনের পার্সেন্টেজ থাকে 0 থেকে 10%, আমরা বেঁচে থাকি হলো 21%, আর সর্বনিম্ন হলো 16% অক্সিজেন। তাও আবার ব্রিদিং নিতে পারবে না, যেমন আমরা যত হাই অল্টিটিউডে যাই খুব ব্রিদিংয়ে খুব কষ্ট হয়, কার্ডিয়াক অ্যারেস্ট হইতে পারে। তো এই বাচ্চাটা এরকম একটা জায়গায় পড়লো, সেখানে হলো আপনার মিথেন গ্যাস, হাইড্রোজেন সালফাইড, তারপর হলো নাইট্রোজেন গ্যাস। বাচ্চাটা পড়ে কি মনে করছেন যে সে তো সারপ্রাইজ হয়ে গেছে, সে প্যানিকড হয়ে গেছে, তার যে এক আল্লাহ তাআলা জানে তার মনের ভিতরে কী হইতেছিল। তারপরে শীত, এই এনভায়রনমেন্ট, আর 32 ঘন্টা এখানে এক আল্লাহ তাআলা যদি সেভ না করে তাহলে কেউ করতে পারতো না। তো এরকম একটা জায়গায় অপারেশন করতে গেলে পরে যে ফায়ার সার্ভিস যে সিস্টেমে আপনি যদি দেখেন যে এটা বোরহোলিং সিস্টেম বা আপনার এটা ডাগিং সিস্টেম করে আপনার সাইডে,
কারণ এই পাইপটা ছিল আবার প্লাস্টিক, কারণ এই প্লাস্টিকে যদি আপনি শক্ত ম্যাটেরিয়াল করতে তাহলে এটা কিন্তু ডিফর্ম হয়ে ভেঙে যেত, আর ভেঙে ডিফর্ম হয়ে গেলে পরে এই বাচ্চাকে আর পাওয়া যেত না। সেই জন্য করে কিপিং করে কিন্তু ফায়ার সার্ভিস পাশেই যে আপনার এক্সকাভেটরের মাধ্যমে যে কাজটা করেছে সেটা রাইট পন্থাতে করেছে। আপনি হয়তো বলবেন পৃথিবীতে অনেক লোকজন এখন বলবে যে রোবট, আমি পারলে পরে এটা। ভাই আপনি আসেন গ্রাউন্ডে, তারপরে দেখবেন ছোট্ট 8 ইঞ্চি পাইপে বাই রোবট, ভেরি ডিফিকাল্ট। আপনি আজকে দেখলাম বিভিন্ন লোক বিভিন্ন যন্ত্র, দিস ইজ এনকারেজিং, কিন্তু এই জায়গাতে এই রড নেমেই করবেন, এটা তো আপনার হয়ে গেছে, পাইপটা তো আঁকা বাঁকা হয়ে গেছে, বিভিন্ন জায়গায় ডিফর্ম হয়ে গেছে, পরিত্যক্ত। আর ওই জায়গায় যে বাচ্চার যেখানে আপনি রডটা দেবেন এই বাচ্চার তো আপনার হয়ে যাবে, হ্যাঁ করতে পারে, লট অফ ডিফিকাল্টি সেখানে ছিল। আর বাচ্চা তো আপনার, আমি বলি ফ্র্যাঙ্কলি, এরকম একটা এনভায়রনমেন্টে উইদিন 10-15 মিনিটের ভিতরে যা হবার হয়ে যায়। আর এর ভিতরে যদি আপনি না কিছু করতে পারেন তাহলে হবে না, কারণ গর্তটা খুবই 8 ইঞ্চি। হ্যাড ইট বিন আপনার 3 ফিট হইতো তাহলে বাচ্চা রেস্কিউ করা কোনো ব্যাপারই ছিল না, ডিপ ইয়েতে করতে পারেন। কিন্তু 8 ইঞ্চিতে বা 6 ইঞ্চিতে রেস্কিউ অপারেশন সাকসেস খুব কম আছে। 1998-এ যেটা হলো আমেরিকাতে একটা অপারেশন করেছিল, যে ডেপথ ছিল আপনার 20 ফিট মাত্র, আর এটা ডেপথ ছিল আপনার 60 ফিটের নিচে। 20 ফিট ডেপথে ওখানে আপনার অক্সিজেন ছিল, তারপরে আপনার হলো নাইট্রোজেনের ছিল না, মিথেন ছিল না, সালফার ডাইঅক্সাইড ছিল না, যার ফলে বাচ্চাটাকে উদ্ধার করতে পেরেছে তারা। আবার হোলটাও ছিল অনেক বড়, রোবট ঢুকিয়ে তারা করতে পেরেছে। তো আমাদেরকে সচেতন হতে হবে, সচেতনের কোনো বিকল্প নাই। ফায়ার সার্ভিস যে আমি যেটা বলবো ওই একটাই কথা, 2003-এ তার তো এইটা ম্যান্ডেট নেয়, তারপরেও এই সমস্ত প্রশিক্ষণ করে তারা কিন্তু এই ডেভেলপটা করেছে, সব জায়গায় তারা রেসপন্স করছে। তো তাদেরকে ক্রেডিট দিতে হবে, তারা যে পন্থাতে গিয়েছে, দিস ইজ দি রাইট টেকনিক। অন্য টেকনিক অনেক কিছু হাইপোথিসিস ডেভেলপ করা যাবে, যখন আপনাকে গ্রাউন্ডে নামানো হবে তখনই কিন্তু আপনি বুঝবেন। যখন আপনার পলিটিক্যাল প্রেশার থাকবে, যখন আপনার মিডিয়া প্রেশার থাকবে, যখন আপনার মানসিক প্রেশার থাকবে, এই অপারেশন চালানো কত ডিফিকাল্ট একমাত্র আল্লাহ তাআলা জানে। এবং পৃথিবীর সবচেয়ে ডিফিকাল্ট অপারেশন এটা, ভেরি ন্যারো কনফাইন্ড এরিয়াতে অপারেশন, এটা ডিপ অপারেশন। আপনি দেখেন পৃথিবীতে সাকসেস খুব কম রয়েছে। আর এই ধরনের অপারেশন অনেক করেছে, 75-100 আওয়ার্স, তারপরে 120 আওয়ার্স এরকম লেগেছে। তো 32 আওয়ার্সে তারা গেছে। আরেকটা হলো এখানে একটা অ্যাডভান্টেজ পজিশন ছিল, সেটা হলো যে আপনার জায়গা অনেক ছিল, যার ফলে ক্রেনটা মুভ করতে পেরেছে। যদি ঢাকার ভিতরে হইতো সম্ভব ছিল না। আর আপনার এখানে কিন্তু সার্চ ভিশন ক্যামেরা আপনার পাঠিয়েছে, এটাও আপনার দেখতে হবে। সার্চ ভিশন ক্যামেরা পাঠালে লাইটটা কিন্তু অ্যাটেনুয়েট হয়। থিঙ্ক অ্যাবাউট আপনি কালো ঘরের লাইট কিন্তু বেশি খেয়ে ফেলে। আবার কালো জায়গায় যদি খুব ডিপে যান লাইট কিন্তু খেয়ে ফেলে, আবার ময়শ্চারাইজে লাইট খেয়ে ফেলে, তারপরে হলো মাটিতে লাইট খেয়ে ফেলে। তো অনেক কিছু জন্য ছোট জায়গাগুলোর কথা বলছি, যার ফলে হয়তো আর আলোর প্রতিসরণ হয়, আমরা শুনেছি এই সমস্ত জায়গাতে আলোর প্রতিসরণ হয়। আর তার ভিতরে খড় মাটি দিয়ে এটা ছিল, যার ফলে কিন্তু আপনার সার্চ ভিশনও এই পর্যন্ত যাইতে পারে নাই। তো আমি মনে করি দিস ইজ দি রাইট টেকনিক, এবং আল্লাহ তাআলা এটা ডিসাইড করেছে। এবং সবচেয়ে দায়ী ব্যক্তি যেটা হলো, সে কেন এটা খোলা রেখেছে বা মৃত্যুর জন্য দায়ী, কিন্তু ওই লোকটাকে কাস্টডিতে নেওয়া উচিত। ফায়ার সার্ভিস রেসপন্স করেছে রাইটলি, এবং সে তার যা ছিল এগুলা নিয়ে দিস ইজ দি টেকনিক। এবং তার যে সার্চ ভিশন ক্যামেরা মডার্ন সেই করেছে। হয়তো রোবটের কথা বলেছেন, সেই রোবটটা এই সমস্ত ছোট জায়গাতে প্রবেশ করা ভেরি ডিফিকাল্ট। একদম স্যার, আমরা আসলে বাইরে থেকে অনেক কিছু বলতে পারি, কিন্তু ঘটনাস্থলে বা যারা কাজ করছে তারা বুঝতে পারেন আসলে উই আর প্রফেশনাল। আমি বলতেছি অনেক কথা বলবে, কিন্তু আপনি তো ভিতরে দেখতেছেন নাকি, সেই জন্য ব্রেন খুব কুল ডাউন করতে। দেখেন ওই জায়গায় যে অপারেশন করতেছিল তার উপরে প্রেশার হইলো মিডিয়ার প্রেশার, তার উপরে প্রেশার হইলো গভর্নমেন্টের বড় তার উপরে জনগণের প্রেশার, তারপরে মানসিক একটা প্রেশার আছে রেস্কিউর জন্য, যে এটা তো আমার বাচ্চা। তখন
কত কিছু ট্যাকেল করে ই করতে হয়। অনেকগুলো বিষয় আসলে এই জিনিসগুলা প্লিজ আমি দর্শকদের বলবো যে আপনারা এতই করেন না। আপনি পার্শ্ববর্তী দেশের কথা বলেন, তারা কি অপারেশন, আই হ্যাভ সিন দি অপারেশন, ওইটা তারা 3 দিন নিয়েছে। তারপরে আমেরিকা দেখেন, বিভিন্ন দেশগুলোতে দেখেন, তারা তো আমাদের চেয়ে যন্ত্রপাতিতে অনেক উন্নত। তারা যদি এত সময় নিয়ে থাকে তাহলে আমাদের, আমি বলবো যে এটা ঠিক পন্থাতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এটা অপারেশনটা হয়েছে। ঠিক আছে স্যার, এবং আমরাও আসলে প্রত্যাশা করব যে এমন হৃদয় বিদারক ঘটনা যেন ভবিষ্যতে আর না। আমাদের সচেতন থাকতে হবে এবং সরকারের ইমিডিয়েটলি রুলস জারি করা। জিহাদের পরে কিন্তু রুলস জারি ছিল যে এগুলা হবে। তা এখন লোকাল গভর্নমেন্ট কেন এটা দায়িত্ব করে নাই, তাদেরকে এই দায়িত্ব নিতে হবে। একদমই স্যার, আমরা আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে অনেকগুলো তথ্য পেয়েছি, আমরা উপকৃত হয়েছি এবং আমার মনে হয় যারা আমাদের এই আয়োজনের সাথে ছিলেন তারা অনেক বেশি উপকৃত হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি লাস্ট বটম লাইন আমার এটা হলো, ইউর সেফটি ইজ দি ইউর রেসপন্সিবিলিটি। আজকে আপনার বাড়িতে ঘটনা হবে, কে হবে, আগুন জ্বললে পরে আপনার ক্ষতি হবে, মানুষ মারা যাবে কার, আপনার ব্যাংকের টাকা জরিমানা দিতে হবে কার, আপনার ঋণ কার আছে, আপনার জেলে যাইতে হবে কে কার, আপনি, সব কিছু আপনি। তো ইউ সেভ ইউর সেলফ। আর যদি আমরা যার যার জায়গা থেকে নিজেদেরকে সেভ করতে পারি, আমি মনে করি যে নাথিং উইল হ্যাপেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমি আশা করব ভবিষ্যতে আপনারা ডাকবেন, উই ক্যান শেয়ার, দেয়ার আর লট অফ থিংস যেগুলো শেয়ার করলে পরে, আমাদের টিপস জানলে পরে হয়তো কমিউনিটি অনেক রেজিলিয়েন্সি করতে পারবে। ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, পজিটিভ বাংলাদেশের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি যেসব তথ্যগুলো আপনারা পেয়েছেন এগুলো দ্বারা আপনারা অনেক বেশি উপকৃত হবেন এবং সবসময় একটা কথাই বলি যে নিজের সচেতনতাটা সবার আগে, নিজেকে সচেতন থাকতে হবে, তবেই আপনি এই দুর্ঘটনাগুলো প্রতিরোধ করতে পারবেন। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চাকু নিউজের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।